শুভেচ্ছা। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ডিবি। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান। এর আগে 2014 থেকে 2019 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2 নারী সহ 375 আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার মামলায় আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। আরো 2 উপদেষ্টা বলেন, যারা বৈধ দাবিতে আন্দোলন করছে তাদের কথা সরকার শুনছে, তাই বলে আন্দোলনের নামে নাশকতা কাম্য নয়। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন, অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে বলেছেন। আমরা সেই ব্যবস্থা করছি, তাদের যত সাহায্য পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করব তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য, মানসিক এবং শারীরিক। ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহ্বান, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন। আগামী 1 মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সহ বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এটি স্বস্তির খবর হলেও দুঃখ হয়ে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর জন্য। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। আশ্রয়ের জন্য ছুটছে হাজারো বানভাসী মানুষ। এমনই বেশ কয়েকটি গ্রামের খবর জানব আলামিন শিকদারের রিপোর্টে, আর ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। ভেলায় চেপে যে গ্রামটিতে ঢুকছি সেই গ্রামটি দাগনভূঞার মাসিমপুর গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। গ্রামটির যত দূর চোখ যায় শুধু পানিতে ডুবে থাকা ঘরের দৃশ্য। কয়েকদিন আগেও শুষ্ক এই গ্রামের রাস্তায় এখন বুক সমান পানি। ডুবে আছে পানির কল। বিশুদ্ধ পানির খোঁজে কলসি নিয়ে ছুটছেন গ্রামের নারীরা। এই গ্রামে কোনো মানুষ নেই এখন। যারা উঁচু জায়গাতে যায় কোনো রকম অবস্থানে আছে, তারপরে এখন কোনো মানুষ দিকে আর কোনো পাইছি না, খুঁজি পাচ্ছি না। এই গ্রামের বানভাসী মানুষগুলো ঘরে তালা মেরে ভেলায় চেপে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ আবার আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনে। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আমরা সবাই আছি। এদিকে ত্রাণ না আসায় গত 5 দিন ধরে অনাহারে এই গ্রামের বেশিরভাগ মানুষ। অভিযোগ, শহরের কাছে হওয়ায় তাদের খবর নিচ্ছে না কেউ। এসব গুনে এখানে যার গই আঙ্গো কাছে কোনো কিছু আইয়ে তাইয়ের না। আমরা অনেক কষ্ট করি এর ঘরে দুয়ারে পানিতে আমরা ডুবি রয়েছি, কোনো খাওয়া পাই না। কালকে খেলে একটা ফোল্ডা আছি, এই ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া পাই না। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদে ত্রাণ নিশ্চিতে সমন্বয় করার কথা জানান ফেনীর জেলা প্রশাসক। অনেক সময় ত্রাণের সাথে অতিরিক্ত মানুষ চলে আসে, যে কারণে আমাদের ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হয়। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ বিতরণে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্য থেকে যদি লোকবলটা একটু কম থাকে তাহলে আমাদের আসলে জেলা পর্যায়ের ম্যানেজমেন্টটা ভালো থাকে। ঢলের পানিতে এখন মাসিমপুরের মতো দাগনভূঞার সিলোনিয়া, আমিরগাঁও, জয়লস্কর সহ প্লাবিত ফেনীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। দাগনভূঞার বেশিরভাগ গ্রামগুলোর চিত্র এখন এমন।
তারা কেউই ঘরে থাকতে পারছে না, যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে তাদের প্রধান অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। সমন্বয় করে ত্রাণ যেন তাদের কাছে আসে, এটাই তাদের দাবি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। দর্শক, বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ফেনীতে যেতে চাই, সেখানকার খবর জানবো সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, গত কয়েকদিনের সাথে আজকের পরিস্থিতির কি খুব বেশি পার্থক্য আছে কিনা? প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট কতটা মোকাবেলা করা যাচ্ছে? লোপা, খুব বেশি পার্থক্য আসলে বলা যায় না এই অর্থে যে বন্যার পানি কিছুটা নেমেছে, সেটি কেবলমাত্র শহরের মূল কিছু সড়ক থেকেই সামনে এসে। দেখতেই পাচ্ছেন যে এটি পূর্ব উকিলপাড়া এলাকা, পেট্রো বাংলা রোড, এবং সেখানে কি পরিমাণ পানি আসলে মানুষ। আমি খানিক আগেই এই পথ ধরে আসছিলাম, প্রায় বুক সমান পানি ডিঙিয়ে। এবং এটি আবাসিক এলাকায় বলা চলে। এই আবাসিক এলাকায় যেটি হচ্ছে যে আরও বাড়তি পানি ছিল, এমনটি তারা বলছেন স্থানীয়রা, যে প্রচুর ঠাঁই না পাওয়ার মতোই পানি। এবং যেটি হচ্ছে আবাসিক এলাকায় কোনো ধরনের ত্রাণ কার্যক্রম সেসব তো আসলে নেই বললেই চলে। যারা ব্যক্তিগত প্রয়োজন তারা কেবলমাত্র নিজেরা মূল সড়কে এসে আশপাশ থেকে যা পারছেন, যেভাবে পানি, অন্যান্য খাবার, সেসব ব্যবস্থা করছেন। অন্যদিকে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা। দুদিন আগেও মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন ছিল এই অঞ্চলেও, কিন্তু এখন সেটি খানিকটা স্বাভাবিক হচ্ছে। সেই জায়গাটায় বলা চলে যে অন্তত যোগাযোগ করা যাচ্ছে স্বজনদের সঙ্গে, দূরের যারা স্বজন যারা রয়েছেন উৎকণ্ঠায় তাদের সঙ্গে। এটি কেবলমাত্র ফেনী শহরের চিত্রের কথা যদি বলি। এর বাইরে অন্যান্য এলাকা, অর্থাৎ ফুলগাজী, পরশুরাম, সেই সঙ্গে ছাগলনাইয়া, সেই সব এলাকায় কিন্তু এখনও বিপর্যস্ত জনপদ এবং মানুষের কাছে ত্রাণ নেই বললেই চলে। এই অঞ্চলেই এখানে দাঁড়িয়ে যখন কথা বলছিলাম লোপা আপনার সঙ্গে, তখনই বলছিল যে তারা আমাদেরকে ভেবেছিলেন যে ত্রাণ সরবরাহকারী, তারা বলছেন যে কই আমাদের তো কিছু দিলেন না, এরকম অবস্থা। অর্থাৎ এই শহরের যারা ফ্ল্যাটবাসী তাদের কাছেও কিন্তু ত্রাণ পৌঁছানোটা প্রয়োজন হয়ে গিয়ে দেখা দিয়েছে। কিন্তু প্রান্তিক অঞ্চলে যারা, তাদের কাছে তো অবশ্যই শহরতলির বাইরের কিছু মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে, কিছু মানুষ বারবার পেয়েছে, কিন্তু সেটি অবশ্যই তাদের চাহিদাও ছিল। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ একেবারে দুর্গত যারা, তাদের কাছে কোনো ধরনের ত্রাণ সহায়তা এখন পর্যন্ত খুব বেশি পৌঁছায়নি। বিভিন্ন বাহিনীর তরফ থেকে সেই তৎপরতা অব্যাহত আছে, তারা দিচ্ছেন, পর্যাপ্তভাবেই দিচ্ছেন, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ আসলে বন্যা দুর্গত হয়ে পড়েছেন, তাদের কাছে সেটা পৌঁছানোটা বেশ দুষ্কর হয়ে গিয়েছে। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা বা অপ্রতুলতা কিংবা সংকট যাই বলি না কেন, সেটা একটা ব্যাপকভাবে বাধা সৃষ্টি করেছে এই ত্রাণ সরবরাহের ক্ষেত্রে। সেটি যেমনটি হচ্ছে কোনো ধরনের নৌযান না থাকার কারণে। অন্যদিকে যারা স্বেচ্ছাসেবক ছিলেন, ত্রাণ সরবরাহ করার জন্য এসেছিলেন, যারা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে এসেছিলেন, তারাও নানান ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি, সঠিক তথ্য না পাওয়া, সেসবের কারণে আসলে প্রান্তিক পর্যায়ে বা দুর্গত অঞ্চলে ত্রাণ সরবরাহ করা খুব বেশি সম্ভব হয়নি। অন্যদিকে শহরের কথা যেটি বলছেন, যে আমি খানিক আগে যখন আসি এই বুক সমান পানি ডিঙিয়ে, তখন দেখছিলাম বিভিন্ন ফ্ল্যাট থেকে বিভিন্ন বাজারের ব্যাগ রাখা হয়েছে, এক ধরনের বড়শির মতো। যদি কোনো মানুষ কেউ ত্রাণ নিয়ে এই পথ ধরে যায়, তাহলে হয়তো বা সেই ব্যাগের মধ্যে দিয়ে দেবে, এরকম। অর্থাৎ এই বিপর্যস্ত জনপদ এখনও বিপর্যস্ত অবস্থায় আছে। পানি নামছে, কিন্তু সেটি নামতে গিয়ে কিছু কিছু এলাকা আবার প্লাবিত হচ্ছে। সেই সংকটের মধ্য দিয়ে এখনও এই দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে ফেনী জেলার 6টি উপজেলা। লোপা। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার লক্ষ্মীপুরের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, বৃষ্টিতে তো বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এখন আবহাওয়ার কি অবস্থা দেখছেন, আর দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা? লোপা, আসলে আপনি জানেন যে আমি যেটি এখনো দাঁড়িয়ে আছি, যে বৃষ্টি যেটি জানতে চাচ্ছেন, যে আপনি বৃষ্টি কিন্তু আসলে কিন্তু হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কারণ রাত্রের দিকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে পানি বোর্ড জানিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমি যেখানে বন্যার যে পানি রয়েছে, সেই পানি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তে শুরু করেছে, কারণ বন্যার যে পানি বাড়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এবং দুর্দশা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এইদিকে যে দুর্গম এলাকা রয়েছে, যেগুলোতে যে বিভিন্ন রাস্তায় গাড় তলিয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু সেই দিক থেকে ত্রাণ পাওয়া যাচ্ছে না, কারণ ত্রাণ নেওয়া যাচ্ছে না। কি জন্য? যে রাস্তাগুলো একবারে অনেক ডুবে এবং রাস্তাগুলো ভেঙে চলে গেছে, যার কারণে মানুষের এই দুর্গম এলাকাগুলো ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে
দুর্গম এলাকায় যত সম্ভব দ্রুত সম্ভব সেখানে যেন ত্রাণগুলো যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা তিনি করবেন। এবং যে ত্রাণের যে বিষয়টা হচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের ঢাকা এবং বিভিন্ন জায়গায় থেকে ত্রাণ নিয়ে আসেন, কিন্তু যদি এই ত্রাণগুলো যদি একসাথে জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই ত্রাণগুলো পাবেন বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। কারণ এই ত্রাণগুলো বিক্ষিপ্তভাবে হওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে ত্রাণ পৌঁছা যাচ্ছে না। তো এই ত্রাণগুলো যদি জেলা প্রশাসকের মাধ্যমে একটি জায়গায় এসে ত্রাণগুলো পৌঁছতে কিন্তু সেইগুলো ত্রাণগুলো কিন্তু যে দুর্ভোগ এলাকা রয়েছে সেই দুর্ভোগ এলাকায় কিন্তু একসাথে গিয়ে তারা পৌঁছাতে পারবেন এবং মানুষ কিন্তু সেই ত্রাণগুলো ঠিক মতন পাবেন বলে আমরা মনে করি। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। লোপা। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পানি খানিকটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। ত্রাণের পরিমাণ বাড়লেও এখনো সংকট আছে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব করছে সরকার। বানভাসীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার সহ তাদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। লুৎফর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। আশপাশের জেলা থেকে ত্রাণের সাথে অনেকেই নিয়ে আসছেন ছোট বড় নৌকা বা ট্রলার। গত কয়েকদিনের তুলনায় তাই বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এখন ত্রাণ সামগ্রী। এখনো বহু বাড়িঘর পানির নিচে। কয়েক ঘন্টার ব্যবধানে কুমিল্লায় পানি কিছুটা কমে আবার বাড়েও। আমার বাড়ির একতলা মনে করেন যে সিঁড়ির রুম আছে, সিঁড়ির রুমের মানে ফুলুরে ওঠনে এক বিগত বাকি আছে। আজকে আমি গিয়েছি মাত্র 4 আঙ্গুল পানি কমছে। আমাদের মাটির ঘর একবারে পইরা পুরোটাই ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী এসব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছেন সবাই। দ্রুত ভুক্তভোগীরাও ফিরতে চান নিজ বাড়িতে, যদিও কবে ফেরা যাবে তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। বাড়ি ঘরে কোনো যাইতে আসতাম না, অল্প দিনে বাড়ি ঘরে যাইতে দেরি। পানিগুলো প্রচুরই আছে, আর আমাদেরও মহেশপুর ঘরের মধ্যে পানি আছে। আমরা তো যে ক্ষেত কিনা ধান ক্ষেত বাড়ি করছি, ঘরের মধ্যে পানি বিক্রি। দিনকে দিন বাড়ছে পানিবাহিত নানা রোগ। আশ্রয় কেন্দ্রে থাকারা কোথাও কোথাও চিকিৎসা পেলেও দুর্গম এলাকায় তা পৌঁছেনি এখনো। সোমবার বানভাসী মানুষদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রীও হস্তান্তর করেন তিনি। জানান, বিপদগ্রস্তদের পাশে আছে সরকার। বন্যা বা এই যে ঝড় ঠড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা হবে। পুনর্বাসন তো করাই হবে, তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হয় কি একটু সময় দিতে হবে। ভুক্তভোগীদের ধারণা, পানি আর না বাড়লেও নিজ বাড়িঘরে যেতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এখনো কুমিল্লায় বন্যার পানি সেই অর্থে দৃশ্যমান কমেনি। যদিও ভোগান্তি হয়তো খানিকটা কমছে, অনেকেই ত্রাণ পাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকায় থাকা অনেকের কাছেই এখনো ত্রাণ পৌঁছাচ্ছে না। সেই সাথে তারা নিশ্চয়তা চান ভবিষ্যতে কিভাবে আবার ফিরবেন নিজ বাসগৃহে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা। নোয়াখালীতে রাত থেকেই দফায় দফায় বৃষ্টি। ভোর 6টা পর্যন্ত 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেট। ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর মাঝে বিলীন হয়েছে মুছাপুর ক্লোজার। এ যেন মরার উপর খাড়ার ঘা। নোয়াখালী ফেনীর পানি নামছিল যে রেগুলেটর দিয়ে, সেটি ভেঙে গেছে সোমবার সকালে। সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার। সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি, একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পাড়। যখন ব্রিজের এখানে পানির যা হোমজার, তখন ব্রিজ টট্টরে কাঁপে উঠছে। আমি সরে গেছি কালকে। সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিএনজি সব পড়ে গেছে। ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে। আপাতত এই জায়গা হইলে ঝুঁকিপূর্ণর কারণে মানুষ বিভিন্ন জায়গাতে যাইতেছে। সব আস্তে আস্তে লে আনতেছে ভাঙিচুরি, কে ঘর ভাঙিল আর কে ঘর চলি যার, এরকম আর কে লই চলি আইয়ের। সকালে আসি শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা ভেঙে গেছে। যাতে কুমারীগঞ্জের একটাই আমাদের আস্থা বাঁধন ছিল এই ব্রিজটা।
দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর। তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই। গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দ্বীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভার্সন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা করা যায়। টানা বৃষ্টিতে আবারও বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও সোনাইমুড়ির অন্তত 20টি ইউনিয়ন। প্রথম 2 দিন একটু পানির একটু কম আসছিল। আপনার পশুগা থেকে কালকে রাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়বে। ঘরের ভিতরে পানি, কেউ ইট দিয়ে ব্যবহার করতেছে, কেউ খাড়ের উপরে সবকিছু উড়ে রাখছে। 12 জন মানুষের বসে সব ঘর বাড়ি ঢুকেছে, নাতি ভর্তি মানে যখন 15 দিন হাসপাতাল। এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। যাতায়াত সমস্যায় এখনও ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে। সকালে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির উদ্যোগে 250 পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। সোমবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানান কর্মকর্তারা। এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেননি নোয়াখালীর মানুষ। তার উপরে যখন 2 দিন পানি নামতে শুরু করেছিল তখন আশার সঞ্চার হয়েছিল মানুষদের মনে, কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবারও বেড়েছে বিভিন্ন উপজেলার পানি। যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। গত কয়েকদিনের মতো আজও নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রে গিয়ে সবাই সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, পরিবহন সংকটে প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষের দেয়া ত্রাণ টিএসসিতে রাখার জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি স্থানে বুথ খোলা হয়েছে। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে আরও জানব, আমাদের সহকর্মী এম এ আজিজ আমাদের সাথে যোগ দিচ্ছেন। আজিজ, ইনুকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা, কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ লোপা। আপনি জানেন যে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আমাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া উইং জানিয়েছেন যে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে একটি মাইক্রো বাসে করে এখানে আনা হয় এবং তাকে এখানে তার বিরুদ্ধে যে মামলা আছে রাজধানী নিউ মার্কেট থানায় গত 21 জুলাই তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেটি হলো গত 19 জুলাই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন। সেই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের নাম উল্লেখ করা হয় এবং সেই মামলাতেই হাসানুল হক ইনুর নাম উল্লেখ রয়েছে। আমরা জানতে পেরেছি যে সেই মামলাতেই তাকে আগামীকাল আদালতে তোলা হবে এবং
তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। লোপা, আমি আরেকটু জানিয়ে রাখি যে হাসানুল হক হিনু সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করলেও তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। তবে এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। তখন আওয়ামী লীগ সরকার তাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকেই মূলত তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ 14 দলীয় যে জোট, সেই জোটের অন্যতম শরিক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। লোপা, আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হত্যা মামলায় 71 টিভির চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের আদালতে হাজির করেন। শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 21 আগস্ট শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। 22 আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। হাজারো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে র্যালিটি ঢাকেশ্বরী মন্দিরের প্রবেশ মুখ পলাশীর মোড় থেকে শুরু হয়ে শেষ হয় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। বন্যার্তদের জন্য অনুদান প্রদানের কারণে এবারের আয়োজনে জৌলুস কিছুটা কম থাকলেও বন্যার্তদের পাশে থাকতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। এই শোভাযাত্রা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সকল জনগোষ্ঠীর দায়িত্ব দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব। সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি উল্লেখ করে তিনি বলেন, যারা বিচার করার কথা ছিল তারাই তো ষড়যন্ত্র করে হামলা করত, লুট করত। সব সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হিন্দুদের উপর আর কোনো বৈষম্য হবে না। যে বাংলাদেশ একটি পরিবারের নাম, একটি দেহের নাম। আজকে আমার একটি শরীরের একটি অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা শরীরকেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। একইভাবে যদি আমার একটি দেশের যে কোনো জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয়, যদি অনিরাপদ থাকে, তাহলে গোটা বাংলাদেশই কিন্তু অনিরাপদ থাকে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা আসেন প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে সার্বিক খোঁজ খবর নেন তিনি। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপাসনালয়ের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্ম উপদেষ্টাও শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিত হয়েছে বছরের পর বছর, তাদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে ভুল উণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। আওয়ামী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন যারা, তাদের প্রতি সহমর্মিতা জানান ফখরুল। বলেন, কোনো দাবি আদায়ে ঘেরাও কিংবা চাপ দিয়ে নয়, বরং সময় দিয়ে নতুন সরকারকে দিতে হবে, যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সামগ্রিক রোডম্যাপ চূড়ান্ত করতে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে। দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক,
যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসনিক চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশে এবং ত্রিপুরায় আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাই আগামী 24 ঘন্টায় ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে। আর 48 ঘন্টার মধ্যে এসব এলাকা বন্যামুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1.5 কোটি মানুষ। মারাও গেছেন অনেকে, ভেসে গেছে ফসল, গবাদি পশু, ঘরবাড়ি। সাধারণ মানুষ স্থানীয়ভাবে উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় যুক্ত হয়েছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সকালে পানি ভবনে নিয়মিত ব্রিফিং করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। জানানো হয় দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীসমূহের পানি হ্রাস অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বৈশ্বিক আবহাওয়া দপ্তরের তথ্যগুলো আমরা পর্যালোচনা করি এবং এছাড়াও ভারত থেকে আমরা 14টি স্টেশনের উজানের 14টি স্টেশনের পানি সমতলের তথ্য অফিসিয়ালি পাই। সেগুলোর উপর বেস করে আমাদের এই ফোরকাস্টিং জেনারেট করা হয়। এদিকে গতকাল বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হলেও সেটি দেশের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বাড়াবে না বলে জানায় আবহাওয়া অফিস। আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ ইয়েতে। তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় ফার্দার এটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা আর এক্সটেনশন করতে হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি 47 ব্যাটালিয়নের সদস্যরা। সকালে শহরের চর থানাপাড়া এবং সদর উপজেলার হরিপুরে অনুদানের চেক এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়। অনুদানের চেক দেওয়া হয়েছে দহকোলা ও দৌলতপুর উপজেলায়ও। এ সময় বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান নিহতদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। সবকিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করে আমরা সবসময় আপনাদের সাথে আছি, সামনে থাকব এবং আমরা আশা করব আপনারাও আমাদের সাথে সেভাবে থাকবেন এবং আমরা একসাথে দল মত নির্বিশেষে সবাই মিলে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যমুনা গ্রুপ। বন্যার কারণে যে সমস্ত মানুষ খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাচ্ছে তাদের সহায়তার জন্য যমুনা গ্রুপ জরুরি ভিত্তিতে ত্রাণ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বন্যা কবলিত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগের পাশে থাকতে চায় যমুনা গ্রুপ। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এর আগেও যমুনা গ্রুপ মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত বলেন, দেশের মানুষ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে তখনই তাদের সহায়তার জন্য প্রস্তুত ছিল যমুনা গ্রুপ। ছাত্রছাত্রীদের এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত বলেও জানান যমুনা গ্রুপের পরিচালক। বন্যার্তদের সহায়তায় পাশে আছি বাংলাদেশ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের ত্রাণ সহায়তায় উদ্যোগ নিয়েছে শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। ফেনী ও কুমিল্লা জেলায় 4000 পরিবারের মাঝে শুকনো খাবার ও বোতলজাত পানি সরবরাহ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি। প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ বিতরণ চলমান থাকবে। এছাড়া বন্যা কবলিত প্রায় সব জেলায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে 2020 সালে পাশে আছি বাংলাদেশ কর্মসূচির উদ্যোগ নেয় প্রাণ আরএফএল। দেশের যে কোনো দুর্যোগে যেন তাৎক্ষণিক মানুষকে সহায়তা করাই যার মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় করোনা, বন্যা সহ নানা দুর্যোগ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ আরএফএল। শেখ হাসিনার সরকারে যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল তারা এখনও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তাদেরকে দ্রুত সরানোর তাগিদ দিয়েছেন লেখক চিন্তাবিদ ফরহাদ মজহার। সকালে প্রেস ক্লাবে গুম ও হত্যার দ্রুত বিচারের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, দ্রুত বিচারের আওতায় নিরপরাধ ব্যক্তিও সাজা পায়, তাই গুম খুনের দ্রুত ও ন্যায় বিচারের দাবি জানাতে হবে।
বলেন অন্তর্বর্তী সরকারের অজ্ঞতার কারণে প্রতি বিপ্লব হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তিনি। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠনের কথাও বলেন ফরহাদ মজহার। তিনি বলেন সরকার গঠন নয়, রাষ্ট্র গঠনের জন্য সংস্কার করতে হবে। তারা একজনকে বদলাইছে, কিন্তু পেছনে যারা আছে তারা কিন্তু সেই লোকগুলাই যারা মাইকেল চাকমাকে ধরে নিয়ে গেছে, ওরাই কিন্তু আছে। ফলে কিচ্ছু করতে পারবে না তারা। ব্যক্তিকে বদলায় কোনো লাভ হবে না, প্রতিষ্ঠানকে বদলাতে হবে। যারা এই শেখ হাসিনার সরাসরি তার খুনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে তো আপনি সতর্ক থাকতে হবে সর্বত্র। আমরা এতটা বছর একটা ফ্যাসিস্ট শক্তির অধীনে ছিলাম, প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা ফ্যাসিস্ট শক্তির নির্দেশে চলছে। কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত বিএনপি নেতাকর্মীদের ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দিচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রোববার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বেশ কয়েকটি পরিবারকে সহায়তা দেওয়া হয়। দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বিএনপি নেতারা স্বজনহারা পরিবারে খোঁজ খবর নেন। দলের পক্ষ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় বিএনপি নেতারা বলেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। আমরা বলতে চাই, সকল গুম ও খুনের অবিলম্বে বিচার হবে। আমরা শেখ হাসিনাকে প্রধান আসামি করে অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে আনে তার বিচার করব ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে অনতি বিলম্বে বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে। আমরা সেটার প্রতিশোধ নেব না। আমরা আমাদের সুখে শান্তিতে বসবাস করব। নব্য বিএনপি সৃষ্টি করবেন না, দালালদের আশ্রয় প্রশ্রয় দিবেন না। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে স্বাগত জানানোর পাশাপাশি ইতিবাচকভাবে দেখছে আমার বাংলাদেশ পার্টি। একথা বলেছেন দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় মুজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে উপদেষ্টা পরিষদের কাজ করা উচিত। এক চাঁদাবাজের পরিবর্তে জনগণ আরেক চাঁদাবাজ দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, গুম খুনের বিচার, ভোটাধিকার ফিরিয়ে দেয়া, প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সক্রিয় করতে হবে। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।